আর সকালবেলা বৃষ্টির মুহূর্ত। আজকে সকালে বৃষ্টি হচ্ছে আর কুয়াশা আছে। সকালের ওয়েদারটাই আজকে একটু অন্যরকম। আর ব্রিজের পাশ দিয়ে কত দোকানপাট বসেছে ছোট ছোট, এই যে শাক সবজি নিয়ে বসেছে দেখো। আর এখানে নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড নেই, এখানে বাস এমনি চলাচল করে। তো আমরা এই ম্যাজিকে করে যাব, এখান থেকে সোজা যাব লেবুখালী। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি সুন্দরবনের আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে থাকছে সুন্দরবনে আমার যাত্রাপথ, সেখানকার মানুষজনদের ঘর বাড়ি, তারা কি অবস্থায় আছে, তারা কি কাজবাজ করে, তাদের প্রাকৃতিক দুর্যোগ এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। তো এই সমস্ত কিছুই ভিডিওর মধ্যে থাকছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, শিয়ালদা থেকে 5:20 ট্রেন ধরে চলে এসেছি সোজাসুজি হাসনাবাদে। এখান থেকে সোজা যাব বাস স্ট্যান্ডে। এই যে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, হাসনাবাদ স্টেশন। এই স্টেশন থেকে সামনে এই সোজা বাস স্ট্যান্ডের দিকে যাব। দেখো সামনে এই যে দেখা যাচ্ছে স্টেশন, আর এই পাশ দিয়ে রাস্তা দিয়ে গেটটা, রেল গেট, এই গেট দিয়ে ওভারটেক করে সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। এখন আমি আছি হাসনাবাদের একদম ব্রিজের মুখে। এই হচ্ছে সামনেই ব্রিজ। আর সকালবেলা বৃষ্টির মুহূর্ত। আজকে সকালে বৃষ্টি হচ্ছে আর কুয়াশা আছে। সকালের ওয়েদারটাই আজকে একটু অন্যরকম। আর ব্রিজের পাশ দিয়ে কত দোকানপাট বসেছে ছোট ছোট, এই যে শাক সবজি নিয়ে বসেছে দেখো। আর এখানে নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড নেই, এখানে বাস এমনি চলাচল করে। তো আমরা এই ম্যাজিকে করে যাব, এখান থেকে সোজা যাব লেবুখালী। এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আর এই ম্যাজিকে এখন উঠবো আমরা দুজন। ম্যাজিকে করে সোজা যাব লেবুখালী। হাসনাবাদ থেকে এইমাত্র সবে পৌঁছালাম লেবুখালী। সময় লাগলো মাত্র 1 ঘন্টা, আর ভাড়া নিল 40 টাকা। তো এই লেবুখালী থেকে এখন আমরা সোজা ঘাটের দিকে এগোবো। এই দেখো লেবুখালী বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের পাশ দিয়েই হচ্ছে গঙ্গার ঘাট। এই যে রাস্তা, এই ঘাটের দিকে এখন আমরা এগিয়ে যাব। এই দেখো এই হচ্ছে লেবুখালী বাজার বা বাস স্ট্যান্ড। দেখো এটা হচ্ছে লেবুখালী গঙ্গার ঘাট। ভাটায় জল শুকিয়ে কোথায় চলে গেছে, আর পুরো চর পড়ে গেছে দেখো। সকালবেলা যেহেতু কুয়াশা রয়েছে, সেই জন্যে ওই পাড়টা ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। এই শীতের সকালে ভ্রমণ করার মজাই আলাদা। খুব ভালো লাগছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমি আর দাদা। তো আমাদের ওই যে নৌকাটা আসছে এই ঘাটে, তো ওই নৌকায় করে আমরা পারাপার হব। তো দেখো এই হচ্ছে লেবুখালীর ঘাট। আর শীতকালের সকাল, কুয়াশায় ভরা সকাল, কত সুন্দর লাগছে। চলো আর একটু ঘাটে এগিয়ে যাব সামনের দিকে। দেখো কত সুন্দর লাগছে এখানকার ভিউটা, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। আর এই পাশে যে দেখতে পাচ্ছ ডান দিকে যে জায়গাটা, এটা হচ্ছে ভান্ডারখালী। আর এ পাশে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে দুলদুলি। তো আমরা যাব দুলদুলিতে। দেখো কত সুন্দর লাগছে ঘাটটা। তো চলে এসছি এখন দুলদুলি ফেরিঘাটে। তো ওই ফেরিঘাট থেকে এখন সামনের দিকে এগিয়ে যাব। দেখবো ওখানে টোটো কিংবা অটো কিছু পাওয়া যায় কিনা, তারপরে তাতে করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। তো এই দেখো ফেরিঘাট থেকে ওপরের দিকে উঠছি এখন, আর চারিদিকে শুধু কুয়াশা। দেখো এই হচ্ছে দুলদুলি ফেরিঘাটের পাশে যে বাজারটা, সেই বাজার একদম ফেরিঘাটের ওপরে। এই যে লেখা রয়েছে দুলদুলি। এখান থেকে আমরা অটো ধরবো।
তো এখান থেকে অটো ধরে আমরা যাব যোগেশগঞ্জ। তো 20 থেকে 25 টাকা করে ভাড়া নেবে। আর এই দেখো অটো তো যাবে না, এই রকম ছোট ছোট ম্যাজিক গাড়িগুলো যাবে এখান থেকে। এই ম্যাজিক গাড়িগুলোতে উঠতে হবে যোগেশগঞ্জ যাওয়ার জন্য। দুলদুলি থেকে চলে এসেছি যোগেশগঞ্জ বাজারে। তো এই যোগেশগঞ্জ বাজার পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 30 মিনিট, আর ভাড়া নিল মাত্র 25 টাকা। তো এখান থেকে আমরা চলে যাব নটবর ফেরিঘাটে। তো এই যোগেশগঞ্জ থেকে এই ভ্যান করে নিলাম, এই ভ্যানে করে যাব এখন নিমনগর ঘাট। সেখান থেকে আবার নৌকা পার হতে হবে আমাদেরকে। চলো, এই যে বৃষ্টির দিনে সুন্দর ওয়েদারে তো টোটো আমাদের নামিয়ে দিল বীরেন মিস্ত্রির মোড়। তো সময় লাগলো 10 মিনিট মতন। তো এখান থেকে হাঁটা পথে আমরা যাব হেমনগর ফেরিঘাট। তো সেখান থেকে আমাদের আবার নৌকা ধরতে হবে। তো আমরা তো চিনি না, সামনে ওই যে একটা কাকিমা যাচ্ছে, ওই কাকিমা আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো বৃষ্টির ওয়েদার কি অবস্থা, ভিজতে ভিজতে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে সকালের সময় বৃষ্টি আর তার সাথে কুয়াশা। তো সুন্দরবনে ঘোরার তো মজাই আলাদা। দেখো কত সুন্দর রাস্তা, দুপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ, হেঁটে যাচ্ছি। সুন্দরবনের সৌন্দর্য কত সুন্দর, দুপাশে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে দুজন মানুষ হেঁটে হেঁটে আসছে, আর আমরা যাব ঠিক এই রাস্তায়। দেখো কত সুন্দর গ্রাম। দেখো রাস্তার পাশে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই বাড়িগুলো দেখো রাস্তার পাশের পুরো মাটির বাড়ি। এই যে এই মাটির বাড়ি একমাত্র এই সুন্দরবন এলাকায় আসলেই দেখা যায়। দেখো কত সুন্দর মাটির বাড়িগুলো দেখতে লাগছে। তো আমরা যে খেয়াঘাটে যাব এখনো বেশ কিছুটা হাঁটতে হবে। সুন্দরবনের গ্রামের রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। সেই হেমনগর ফেরিঘাট কখন আসবে জানি না, সে তখন থেকে হেঁটেই যাচ্ছি। বৃষ্টি তো টুপটুপ করে পড়ছে। তো জায়গাটা খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে। গ্রাম্য পরিবেশ, সুন্দরবন মানেই তো গ্রাম, খুবই ভালো লাগে। আর দেখো রাস্তার চারপাশ দিয়ে সারি সারি সব বাসক পাতা গাছ। দেখো আমরা যেখানে থাকি ওইসব দিকে এরকম গাছ খুব কম দেখা যায়, আর এইদিকে দেখো গাছ আর গাছ। দেখো কত সুন্দর, এই জলের দিকে তাকালে বুঝতে পারবে যে কেমন বৃষ্টি পড়ছে। দেখো আর কত সুন্দর ওয়েদার। ভাই খেয়াঘাটটা কি সামনে? কতক্ষণ লাগবে? 2-3 মিনিট। আচ্ছা, তো ভাইটা বললো 2-3 মিনিট মতন লাগবে খেয়াঘাট। তো হাঁটতে থাকি। এই দেখো একটা বাড়ি, কি অবস্থা, মাটি দেওয়া আর সে কুঞ্চি দিয়ে করা বাড়িটা। তো হেমনগর ঘাটের উদ্দেশ্যে অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি, প্রায় শেষের দিকে চলে এসেছি, ঘাটের কাছাকাছি। আর এখানে এসে একটা ছোট্ট গ্রাম্য দোকান পেয়েছি, যে দোকানটা খুবই সুন্দর। দেখো এই যে দাদা ভিডিও করছে দোকানে, আর এই যে ছোট্ট একটা দোকান দেখো গ্রামের মধ্যে। আর এখানে এই যে 3 রাস্তার মোড় রয়েছে, এদিকে কোথায় গেল আমি জানি না। আর এদিকটা দিয়ে সোজা আমরা চলে যাব সেই ফেরিঘাটে, সামনে আর একটুখানি। তো দাদা কিছু কেনাকাটা করছে, তো এই কেনাকাটা করার পরে ফেরিঘাটের দিকে বেরোবো। তো এই হেমনগরে যে দোকানটার পাশে 3 রাস্তার মোড়টা দেখালাম, এই মোড়ে একটাই ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে রয়েছে। এই ঘাট থেকে লোক আসবে আর ইঞ্জিন ভ্যান করে যাবে। তো এই ঘাটের পাশেই যে মোড়টা, এই মোড়ের পাশেই একটা বাড়ি রয়েছে। দেখো কত সুন্দর, মানে এই জায়গায় বাড়িটা আমি দেখাচ্ছি। এই দেখো একদম ইটের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেবে সুন্দর। দেখো মাটির কিছু ঘর, যে ঘরগুলোতে রয়েছে
গবাদি পশু যেমন গরু, ছাগল, আরও অনেক কিছু। দেখো উপরে এরকম অ্যাডভেস্টার দেওয়া, এইটা দেখো উপরে বিচুলি দেওয়া, আর নিচে পুরোটাই মাটির। বৃষ্টিতে কিংবা অন্য কিছুর জন্যে এই সব ভেঙে চুরে গেছে। আর দেখো গবাদি পশুগুলো রয়েছে কিভাবে। এই দেখো এই পুরোটাই কিন্তু মাটির বাড়ি। বাড়ি আরও সামনে আছে, আমি আর ভেতরে গেলাম না যেহেতু আমি ঘাটের দিকে এগোবো। চলো এখন ঘাটের দিকে যাব। বৃষ্টি একটু জোরে পড়ছে। দেখো কত সুন্দর জায়গা। এই যে একটা ছোট খাল মতন আছে, সামনে কিছু নৌকা রাখা রয়েছে, আর এই সামনেই হচ্ছে ঘাটের রাস্তা। এই যে রাস্তাগুলো দেখছো পুরো ইট পাতানো, এইগুলো খুব স্লিপ। এই দেখো একটা ঠাকুর ঘর কি পরিস্থিতিতে রয়েছে দেখো। এই রাস্তাগুলো খুব স্লিপ, ঠিকভাবে না হাঁটলে পড়ে যাওয়ার ভয় আছে। এই দেখো মাছ ধরতে গেছিল, সেই মাছ এনে তাই নৌকার ভিতরে বাঁধছে। দেখো কত লোকজন। এই যে সুন্দরবনের পরিবেশ। এই বৃষ্টি ভেজা রাস্তায় টুকটুক করে হেঁটে যাচ্ছি। দেখো সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই একটা মাটির বাড়ি, এখানে বেশিরভাগই সব মাটির বাড়ি। এই যে দেখো, চলো এই বাড়িটার ভেতরের দিকে যাব। এই দেখো এদিকে সব মাটির বাড়ি। এই হেমনগরে এসে তো এত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এখানকার মানুষজনের পরিস্থিতি খুবই করুণ। এই যে এই দেখো এখানে ছোট্ট একটা গোলা রয়েছে, ধানের গোলা। এখানকার পরিবেশ। এই একটা বাড়ি হয়তো ঝড়ে টড়ে ভেঙে গেছে ঘর। এই যে এটা গবাদি পশুর ঘর, আর এটা হচ্ছে মেন বাড়ি, সেই বাড়িতে তারা থাকে। চলে এসেছি সেই হেমনগর ফেরিঘাট। তো অনেক রাস্তা হেঁটে তাই অবশেষে পৌঁছালাম এই ফেরিঘাটে। তো এই হচ্ছে সেই হেমনগর ফেরিঘাট। ঘাটের অবস্থাটা দেখো, এখান দিয়ে পুরো বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে। আর এখানটায় নৌকা আসবে, সেই নৌকায় করে আমরা যাব। এই হচ্ছে ঘাটের অবস্থা দেখো। দেখো নদী এতটাই বড়, এপার থেকে ওপারে কিছু দেখাই যাচ্ছে না। আর নদীর ওপারে হচ্ছে কুমিরমারি। আর এই যে ঘাটের পরিবেশ, ঘাটের এখানে লোকজন নেই, বৃষ্টির ওয়েদার। এই যে দুজন ছাতি মাথায় ওয়েট করছে, আর এখানে বসার জায়গা আছে একটা, তো বৃষ্টিতে ভিজে গেছে, এখানে বসা যাবে না। আর এই ঘাটের পাশেই রয়েছে ছোট্ট একটা দোকান, যেখানে কিছু মানুষ অপেক্ষা করছে নৌকার জন্য। দেখো এই হচ্ছে সুন্দরবনের পরিবেশ। আর এই দেখো এদিকে কত সুন্দর একটা রাস্তা। তো এই ফেরিঘাটে যে নৌকাটা আসবে, যে ফেরি আসবে, কতক্ষণ পর পর আসবে ঠিক নেই। এখানে এসে যে কতক্ষণ ওয়েট করতে হয় তা ঠিক নেই। তো আমি তো দাঁড়িয়েই রয়েছি, ওয়েট না করে ভাবলাম একটু সামনের দিকে হেঁটে যাই। তো এই দেখো কত সুন্দর একটা রাস্তা এই ফেরিঘাটের পাশে, তোমাদেরকে একটু দেখাই, খুবই সুন্দর লাগছে। দেখো এ পাশে ওই যে সামনেই হচ্ছে নদী, আর এই যে কত সুন্দর সারি সারি গাছ, আর এই বাঁধানো রাস্তা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে দেখো প্রচুর নিম গাছ। এই রাস্তার পাশে একটা গাছ দেখতে পেলাম, গাছটা দেখতে খুবই ভালো লাগছে। পাতাগুলো অনেকটা বাঁশ পাতার মতন, কিন্তু এগুলো কি গাছ আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সম্ভবত মনে হচ্ছে এটা দেবদারু গাছ, আমি ভুলও হতে পারি। তোমরা যদি সঠিকটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই সমস্ত গাছ সচরাচর আমরা যেসব জায়গায় থাকি সেসব জায়গায় দেখা যায় না। এই একটা গাছ দেখো কত সুন্দর লাগছে পাতাগুলো। ফোনে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমি নিজে চোখে দেখছি খুবই অসাধারণ লাগছে। আর এই সুন্দরবনের গাছগুলো তো আমার খুবই ভালো লাগে। দেখো নদীর পাশে গড়ান গেরুয়া যে গাছগুলো থাকে,
এইগুলো হচ্ছে সেই রকম গাছ। সামনে একটা মাটির বাড়ি দেখতে পেলাম, আর এইখানের জায়গাটা খুবই সুন্দর লাগলো। যাই একটুখানি এখানে দেখো রাস্তাটা কেমন। এই যে সামনেই দেখো সুন্দর একটা পুকুর, আর এই যে একটা মাটির বাড়ি, আর একটা ধানের গোলা রয়েছে। দেখো বাড়ির সামনে ছাগল রয়েছে, একটা মাটির বাড়ি, আর সামনে পুরো খোলা মাঠ। বাড়িতে কেউ থাকে বলে মনে হয় না, শুধু গবাদি পশু রয়েছে, কয়েকটা গরু আর ছাগল রয়েছে। দেখো সামনে পুরো ফাঁকা মাঠ। সুন্দরবনের এই যে কত সুন্দর জায়গা। একটা কুল গাছও রয়েছে বাড়ির সামনে, দেখো কত কুল হয়ে রয়েছে, এখনো পাকেনি অবশ্য। আর পাশেই রয়েছে একটা সুন্দর পুকুর। দেখো পুকুরের পাশটা কত সুন্দর গাছপালা দিয়ে, খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। এই হচ্ছে সুন্দরবনের পরিবেশ। দেখো অসাধারণ লাগছে আমার কাছে। আর এই বৃষ্টির ওয়েদার, আরও সকালবেলায় কুয়াশা, খুবই দারুণ লাগছে। আমি বলে বোঝাতে পারবো না, এক মানে সুন্দর অনুভূতি মনে হচ্ছে। এই বাড়িগুলোর সামনে ছোট্ট একটা জলাশয় বা পুকুর রয়েছে। এই পুকুরে একটা অদ্ভুত ধরনের শ্যাওলা আমি দেখতে পেলাম। এই শ্যাওলা আমি আগে কখনোই দেখিনি। কি শ্যাওলা আমি নামও জানি না, তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো এই যে শ্যাওলাগুলো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এগুলো কি শ্যাওলা আমি জানি না, কখনোই দেখিনি আগে। দেখো শ্যাওলাগুলো কত সুন্দর লাগছে দেখতে। সামনের যেগুলো রয়েছে এগুলো ছোট, আর এই শ্যাওলাগুলো অনেক বড় বড় হয়ে রয়েছে। দেখো কত সুন্দর লাগছে শ্যাওলাগুলো দেখতে। দেখো এই কাকুরাই সবে নদী থেকে ধরে নিয়ে আসলো। রাত্রি নৌকায় ছিলাম, রাত্রেবেলায় নৌকা মানে নৌকা ছিল রাত্রি সারা রাত এই নৌকা ছিল। এই এখন আর একটু বিশ্রাম নিচ্ছে, এই বাড়ি আইছি, চান টান করে খাইয়ে দিয়ে আবার নৌকায় উঠবো, আবার কালকে রেডি হয়েছে আবার চান করার সময়। আচ্ছা আচ্ছা, মানে রাতের বেলায় থাকতে হবে নৌকা থাকতে হলে। আর এই যে এখন এই জাহাজগুলো চলছে না, ভীষণ ঢেউ। দেখো এই যে নদী থেকেই চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে। এগুলো নিয়ে কি এখন বাজারে যাওয়া হবে? হ্যাঁ, বিকেলে বাজারে যাবেন। আচ্ছা, এই বরফ দেওয়া রয়েছে, নষ্ট হবে না? নষ্ট হবে। এই কত করে দামে বিক্রি হবে কিলো? 100 টাকা কিলো। 100 টাকা কিলো মাত্র? ছোট চিংড়ি না? আচ্ছা আচ্ছা, আমাদের ওদিকে ছোট চিংড়ি হলেও 200-250 টাকা মনে হয় কিলো বিক্রি হয়। তো এত কষ্ট করে এসে এই 100 টাকা কিলোতে আপনাদের পড়তা হয়? পরে 8-10 কেজি করে পরে তখন পড়তে। আচ্ছা আচ্ছা, মানে আজকে এই কটা পেয়েছেন, অল্প পেয়েছেন। তা মাছ কম বেশি পাওয়ার কি কোনো কারণ থাকে? ধরো জোয়ার ভাটা এরকম কোনো বিষয় থাকে? কোন সময় যখন মাছটা ওঠে, আচ্ছা, জোয়ারে ওঠে, আবার যখন লেবে যায় ভাটায় পড়ে। জোয়ারে তখন কম পড়ে, এখন জোয়ারে বেশি পড়ে, ভাটায় কম পড়ে। আচ্ছা আচ্ছা। তো এই রাতের বেলায় আপনারা যান গিয়ে থেকে, তাই মাছ ধরে সকালে নিয়ে আসেন? না না, এখন জাল ফেলা আছে। জাল ফেলা আছে? 3টের সময় জাল উঠবে আবার। বিকেল 3টে? বিকেল 3টে আবার যাবেন? তাই মাছ কখন বিক্রি করবেন? বিকেল ওটা আবার বরফ দিয়ে রাখাবে, কালকে সকালে বিক্রি। আচ্ছা, কালকে সকালে বিক্রি। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এই কাকুদের জীবন। এই নদীতে যায় মাছ ধরতে, কত ঝুঁকি নিয়ে সেই মাছ ধরে এনে তাই আবার বিক্রি করে। এইভাবেই তাদের সংসার চলে। মাছ ধরতে যান তখন কি বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হয়? হ্যাঁ হয়। মানে কি রকম অসুবিধা হয়? ঝড় এসেছিল। আচ্ছা, ঝড়ের জন্য অসুবিধা আছে, দ্রুত ধারা আসতে হবে। আচ্ছা, নাই অসুবিধা আছে, ডুবে মরে যেতে হবে। তার জন্য মেশিন লাগানো আছে, মেশিন দিয়ে তার সুন্দরবন এলাকা যেহেতু, সেহেতু তো বাঘের ভয় কি আছে? এখন আসে না, আগে আসতো। আগে আসতো, এখন গ্রাম অঞ্চলে আসে। আর কুমির টুমির কি দেখা যায়? এই তো কদিন আগে এসেছিল কুমির এখানে, এই চড়ে শুয়েছিল। জলে থাকে, জলে অনেক কিছু আছে, মাছ, কুমির, সাপ, অনেক কিছু। সাপও আছে জালে পড়ে তো, বড় বড় সাপ। আচ্ছা, আপনারা কি দেখেছেন সাপ? জালে পড়ে তো। কি সাপ পড়ে? সাপটা মুখটা কিন্তু এরকম সরু, মানে বিষাক্ত সাপ। হ্যাঁ বিষাক্ত, মুখটা এরকম এরা আঙুলির মতো সরু, আর দেহটা বিশাল মোটা। আচ্ছা আচ্ছা, একদম মোটা, একদম এরকম চওড়া মোটা হয়ে বেরিয়ে।
এরম বড়। তাহলে আপনাদের তো খুব রিস্ক। না বাবা, ওই সাপটা আবার ডাঙায় দিলে চলতে পারে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জলে চলবে, জলে ছাড়া দেখেছি ভিডিওতে, অনেক ফিতের মতন। ওখান যে লেজ ধরলে আর কিছু ভয় নেই। আচ্ছা, লেজ ধরে আমরা ফেলে দেই, বড় সাপ তো, লেজ ধরলে কিছু। আচ্ছা, খুব বিষাক্ত সাপ। হ্যাঁ, বিষাক্ত। আপনাদের তো জীবনের অনেক ঝুঁকি। সে তো রাত্রি টয়লাইট ব্যবহার করতে হবে, লাইট ব্যবহার করতে হবে। দিনের বেলা দুবার জাল উঠবে, রাত্রিরে দুবার জাল উঠবে। আর খাবার দাবার কি নিয়ে যান? হ্যাঁ, খাবার দাবার বাড়িতে তৈরি করে নিয়ে যাই, ওখানে নৌকায় খেয়ে নিতে হয়। কি কষ্টের জীবন আপনাদের। আপনিও কি যান মাছ ধরতে নাকি? ও আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি গরু জল দিতে গেলাম। ও আচ্ছা, এই সাঁকোটা কিসের জন্য এই যে বানানো হয়েছে? যাতায়াত করি, নতুন বাড়ি করেছি, রাস্তার গায়ে বাড়ি ছিল তো। ও, ওই পাশে ওটা আপনাদের বাড়ি? ও আচ্ছা আচ্ছা, এই বাড়ি যাওয়ার জন্য আর কোনো রাস্তা নেই? না, এটা রায়লায় চলে গেছে। কিনে নিয়েছে 300 ফুট এখান থেকে। আচ্ছা, 300 ফুট মানে ওই আমাদের বাড়ির গা। এই সাইডে বাড়ি ছিল, এই বাড়িটা হচ্ছে কি এই আয়লার মধ্যে পড়ে গেছে। এবার সেই মধ্যে আমাদের সরকার একটা ঘর দিয়েছিল, আমাদের এছাড়া জমি ছিল, সেই ওই ঘরটা ওদের। আপনাদের এদিকে ঝড়ে কেমন ক্ষয়ক্ষতি হয়? ক্ষয়ক্ষতি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। মানে ঝড় আসলে আপনাদের ক্ষয়ক্ষতি হবে? আপনাদের বাড়ি ঘর তো মানে ভেঙে চলে যায়। সবাই সরকারি ঘর দিয়েছে, সবাই এখন টুকটাক করে পাকাপাকি করে নিয়েছি। এখন অনেকটা ভালো, এখন অনেকটা ভালো। সবাই পাকা করে নিয়েছে। ওই ঝড়ের ভয়তে ঘর বাড়ি সব ভেঙে যায় বারবার, ওই জন্য সবাই ইট দিয়ে ভালো করে পাকা করে একটু খেটে। তবে তো তামিলনাড়ু, ব্যাঙ্গালোর এখন সব লোক অন্ধেরে চলে গেছে। এদিকে তো কাজবাজের খুবই সমস্যা। কাজবাজই নিয়ে তো মানে একমাত্র এই মাছ ধরা ছাড়া টুকটাক এই তো 2-3 মাস মাছ ধরা। জমি জায়গা নেই আপনাদের? হ্যাঁ আছে, 1-2 বিঘা আছে, ওই খোরাকি। আচ্ছা আচ্ছা, আর সরকার দিচ্ছে, ওতে আমাদের হয়ে যায়, ওতে চলছে। হ্যাঁ, নাই আমাদের 12 মাস খাইতে হবে। চাল কেনাটা তো মেন। হ্যাঁ, সে তো প্রচুর টাকা। এমনি সবজি আমরা সুন্দরবন থেকে কি ওই মধু টধু পাওয়া যায়? আপনারা নিয়ে আসেন? আমরা সুন্দরবনে যাইনি, অন্য কেউ যায়। আচ্ছা আচ্ছা, মানে বনের ভিতরে যান না? আচ্ছা, শুধু মাছ ধরেন? খালি রেজিস্ট্রি ছাড়া কারোর যাতে দেয় না। মানে রেজিস্ট্রি করতে হয় আগে? রেজিস্ট্রি আগে করা আছে, এখন আর রেজিস্ট্রি দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, তারা ছাড়া কেউ যেতে পারবে না? আর যদি কেউ মানে যায়, গিয়ে ধরা পড়ে, তাহলে তার কি হবে? তাদের জেল হয়ে যাবে? জেল হয়ে যাবে, নাই ওই এমএলএ এমপির দ্বারাই আবার ছাড়িয়ে আনবে। আচ্ছা 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 আচ্ছা, এইরকম সিস্টেম। চুরি করে অনেকে যাচ্ছে। হ্যাঁ, সে তো যাবেই, কাঁকড়া, মধু এই সমস্ত আনতে যাচ্ছে। তো কাকু ভালো থাকবেন, কথা বলে খুব ভালো লাগলো আপনার সাথে। ঠিক আছে। তো এইভাবেই এনাদের জীবন জীবিকা চলছে, এই নদীতে মাছ ধরা। তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় মাছ ধরতে গিয়ে। তো এই আরেক কাকু কিছু বলবে? হ্যাঁ, আমি ওই ওখানে বলেছি, আর এখানে বলার মতো আমরা এই কষ্ট করে যাই, মাছ লোক পাইছি। নদীতে গেলে কি কি মাছ হয় মোটামুটি? নদীর আমাদের বড় মাছ হয় না, কচি তাতা যদি একটা মাথা দেলে তাহলে হলো। আমাদের ওই নদীর সাদা ফ্যাসা মাছ হয়, তপস্য হয়, লাল চিংড়ি হয়, তারপরে ওই নেহড়ু মাছ বলে না, যেটা আমাদের মাছটা বড়, নেহড়ু মাছ ছোট বড়, নেহড়ু মাছটা হয়, আর চিংড়ি মাছ হয়। এর মধ্যে কোন মাছটা সব থেকে দাম বেশি? মানে কোন মাছটা পেলে আপনাদের খুব লাভ হয়? আমাদের যা মাছটা, এর দামের খুব একটা ব্যাপার, মানে একই। এই মাছ কি আপনারা পাইকারি বিক্রি করেন বাজারে? পাইকারিও বেশি, নগদও বেশি। আবার এ বিচে আরেকজন মানে হয়, তখন দাম কম করে। ধরুন আমাদের এখন হয়তো 5 কেজি করে পড়ছে, অনেক সময় দেখা যাচ্ছে 10 কেজি করে পড়লো। 4 কোটা ধরি তো, মানে জোয়ার ভাটি সবকটাই ধরা হয়, জাল পাইতে ঠিক আছি। এখন এই ভাটায় গিয়ে জোয়ার হচ্ছে, ভাটায় গিয়ে তুলবে, আবার ভাটায় ফিরিয়ে যাবে, আবার বাড়বে। তাহলে এই মানে ও চলে যদি 5 কেজিতে 20 কেজি মাছ, 20 কেজি মাছ একা পক্ষে সম্ভব না। তাহলে আমাদের কিছুটা হাতে কাটিয়ে গ্রামে আবার ফুড়েগিরি করে কিছু ছেলেপিলে, তারা জীবিকা নির্ভর করে এর উপরে। তাকে আবার কিছু দেয়, মাছের কাঁটায় দিয়ে দিই। কাঁটায় কাঁটাটা হচ্ছে যখনই আমাদের আবার ওইটা একটু বেশি হয়, তখন কাঁটায় ঘেবড়ায়, তখন আবার 30 টাকা, 50 টাকা, 60 টাকা করে দেয়। তখন আরো কমে যায়। তখন তো মুখটা ও দাম কম। আমরা হাতে কেটে বেচার চেষ্টা করি। বেশি কেন? হাতে কেটে বেচলে একটু পয়সাটা বেশি, 8 টাকা, 7 টাকা, 10 টাকা এর বেশি। তো কাকু ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। না, আমরা একটু ওই পারে যাব, কুমিরমারিতে যাব। ভালো থাকবেন আপনি।
তো কাকুর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো এখানকার মৎস্যজীবী এই কাকু, আর আগে যে কাকুর সাথে কথা বললাম, তো তাদের জীবিকা কিন্তু এইভাবেই চলছে। নদীতে মাছ ধরে, সেই মাছ ধরে এনে মাছ বিক্রি করে তাদের সংসার চলে। তো সেই মাছ ধরা কিন্তু খুবই সহজ কাজ না, অনেক জীবনের ঝুঁকি নিতে হয়। যেমন কুমির আছে, বিভিন্ন ধরনের সাপ আছে, তারপরে ঝড় আছে, যেগুলো কাকু বলল। তো এইগুলো কাটিয়েই তাই তারা মাছ ধরে এনে তাই বিক্রি করে সংসার চালায়। সকালবেলার সুন্দরবন এলাকার পরিবেশ মন শান্ত করে দেবে, একদম অসাধারণ এক অভিজ্ঞতা। তোমরা দেখো, না দেখলে বুঝতে পারবে না। এই দেখো, এই হচ্ছে সুন্দরবনের গ্রাম, আর নদীর পাশে দেখো কত সুন্দর লাগছে। দেখো এই বৃষ্টির দিনে সবাই ছাতা নিয়ে যাত্রা করছে। দেখো এই রাস্তার পাশে একটা বাড়ি, বাড়ির চাল পুরো লাউ গাছে ছেয়ে গেছে। দেখো কত সুন্দর বাড়ি, আর বাড়ির ঠিক পাশে পুকুর, আর পুকুরের ওই পাশে আরেকটা বাড়ি। এইরকম খুব সুন্দর লাগে বাড়ির পাশে পুকুর থাকলে। দেখো সেই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। বলুন ঠাম্মা। হ্যাঁ, আপনাদের এখানে একটু ঘুরতে, তা আসো, আমরা যাই না, আমরা এমনি ঘুরতে এসছি। দেখো এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে এই সুন্দরবনের গ্রাম। দেখো এখানকার পরিবেশ, এই যে একটা খাড়ি, তার পাশে এই যে নৌকাগুলো উল্টানো রয়েছে। এই নৌকাগুলোর কাজ চলছে মনে হয়, সেই জন্য নৌকাটা এরকম উল্টানো রয়েছে। এই দেখো কত সুন্দর এখানের জঙ্গলগুলো, ছোট ছোট জঙ্গল, আর সামনে রয়েছে আরেকটা ঘাট। দেখো ছোট ছোট সব বাড়ি ঘর। এই দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে। দেখো এই একটা ঘাট, এখানে সব মাছ বাচ্ছে, মাছের হাট মনে হচ্ছে, সব সব চিংড়ি। আচ্ছা, এখান থেকে কি বিক্রি সব করেন মাছ আপনারা? বাচ্ছে সব। এই কত করে নেবেন এই চিংড়ি? রে বাবা, প্রচুর মাছ আর মাছ, সব ছাতা মাথায় দিয়ে মাছ বাচ্ছে। চিংড়ি মাছ না অন্যান্য মাছ? সবই চিংড়ি মাছ। রে বাবা, প্রচুর মাছ। বাড়ি বন্যাতে আমরা কুমিরমারি যাচ্ছিলাম। দেখো এই হেমনগর ঘাটের ঠিক অপর পাশের আরেকটা ঘাটে এসছি। এই ঘাটটাও খুবই সুন্দর। এই যে ঘাটে ওই যে দেখালাম যে মাছ বাছছে, আর ওই যে এক কাকিমা যে আমাদেরকে চিনিয়ে নিয়ে এসেছিল, সেই কাকিমা ওই যে নৌকায় রয়েছে, মাছ বাছছে। আর এইদিকে আরও এরকম সুন্দর জায়গা রয়েছে। আর এরকম ঘাটটা দেখো কত সুন্দর, সিমেন্ট দিয়ে পার বাঁধানো রয়েছে। আর এই নদী থেকে একটা খাল এদিকে চলে গেছে সোজা, ওখানে দুটো নৌকা রাখা রয়েছে। খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এই পাশে দেখো সব ঝাউ গাছ লাগানো রয়েছে, সারি সারি ঝাউ গাছ, খুবই সুন্দর লাগছে এখানে দেখতে। সুন্দরবন নামেই কিন্তু সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু এই সুন্দরবনের মানুষজনরা যে কি কষ্টে থাকে, তো শুধুমাত্র তাদের দেখে বোঝা যায় না, তাদের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন যে তারা কতটা কষ্টে থাকে। একটা কাকুর সাথে কথা হচ্ছিল, কাকু এই যে বর্ষা হচ্ছে, এই বর্ষায় আপনার কাজবাজ বন্ধ হয়ে গেছে? কাজ বাজ কিছু নেই এখন, এই ঘরে খেতে বা শুয়ে থাকতে হবে। আপনি কি কাজ করেন? এই মাঠের খাত খন্দ কাজ, এই ধান চাল তোলা কাজ, এই ছাড়া কাজ নেই দেশে। কাজ সব বন্ধ করে অনেকে চলে যাচ্ছে তামিলনাড়ু, বেঙ্গল, এখানে কোনো আয় ব্যয় নেই। এদিকে কাজ বাজ কিছুই নেই। ওই দুটো ধান চাল আছে, কেউ জন ধরছে, কেউ নিজেরা করছে। এখানে যে মাঠে জমি আছে, বছরে কতবার ফসল হয়? একটাই ফসল হয়, এই বর্ষার ফসল। আর হয় এই বর্ষার একবার এই ধানই হয়, আর কিছু হয় না। আর সব তো নুনাদের দিকে যায়, বা জল ফল নেই, জলের সমস্যা। আর বাদ বাকি সময় মানুষরা কি কাজ করে? কি করতে হবে, বাইরে চলে যেতে হবে, না হলে এই দেশে পুড়ে যায় টুকটাক করে। বাগদাপোনা হতো, হকানো হয় না এখন, সব এই বাইরের মধ্যে ওই হুগলি যেতে হবে আলু তুলতে, নাহলে হুগলি থেকে ধান কেটে এসেছি আমরা। এই এলাকায় কোনো কাজ নেই, অন্য এলাকায় চলে যেতে হবে কাজের জন্য।
আর হইলে মাছও আবার তো এই- সেই রকম হচ্ছে না। না, এই ধান কাটা হয়ে গেলে আবার সবাই আলু তুলতে যাবে, আলু তুলে এসে আবার তখন এই দেশে ঘুরে ঘুরে বেড়াবে, আবার ধান আবার ওইদিকে ফসল হলে ওইদিকে চলে যেতে হবে, এই করতে হবে। সমস্যা এইরকম হচ্ছে। পরিস্থিতিতে রয়েছে হ্যাঁ। মানুষজন। খুব সমস্যা। তো বললাম না সরকার দুটো যে- খাদ্য সরকার চাল দিচ্ছে, চাল খালি তো চলবে না, সংসারটা চালাতে হবে, তারও পয়সা দরকার, সেই পয়সাটা জোগাড় করতে গেলেও সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো অবশ্যই। এটা তো দেখতে হবে। সরকার সব দিক থেকে সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু অনেক মানুষের দেয় না। তো আমি যেটা বললাম, সুন্দরবন শুধু নামেই সুন্দর, কিন্তু সুন্দরবনের মানুষজনরা যে কি কষ্টে থাকে তা সেটার বলে বোঝানো যাবে না। এই যে সিজনটা রয়েছে বর্ষার সময়, এই শুধু একটা সময় ফসল হয়, সেটা হচ্ছে ধান। আর কোনো সময় চাষের জমিতে ফসল হয় না। এবার যারা এই সময়টাই চাষবাস করে, তারপরে তাদের কোনো কাজ নেই, হয় মাছ ধরা ছাড়া কিংবা বাইরে অন্য অন্য জায়গায় চলে যেতে হয়, এছাড়া কিন্তু তাদের আর কোনো কাজ নেই। তো এই রকমভাবেই দিনকাল কাটছে এই সুন্দরবনের মানুষজনদের। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার এই পাশ দিয়ে যে গাছগুলো লাগানো, এগুলো সরকার থেকে লাগিয়ে দিয়েছে এই জায়গাটা আরও সুন্দর আর ডেভেলপ করার জন্যে। হয়তো কিছু বছর পরে এই জায়গাটা, এই গাছগুলো বড় বড় হয়ে এই জায়গায় কোনো ট্যুরিস্ট স্পটও হতে পারে, কিংবা কোনো পিকনিক স্পটও হতে পারে, কিংবা অন্য কোনো কিছু হতে পারে, হতেই পারে, অবশ্যই হবে। সেই জন্যে সরকার এই যতদূর দেখছো এই পাড় বাঁধিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর এখানকার জায়গাটা লাগছে। আর দেখো সামনে একটা ঘুরতে যাচ্ছে সুন্দরবনে যে ট্যুরিস্ট বোট, সেই বোটটা সামনে দিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাই। ওই দেখো একটুখানি এই গাছগুলো পের হলেই দেখা যাবে। এই যে বোটটা দেখছো, এটা ট্যুরিস্ট বোট, জুম করে দেখাই তোমাদেরকে। এইসব সুন্দরবনে ট্যুর করতে যাচ্ছে।